প্রথম কিস্তি দিয়ে বাড়ির নির্মাণ কাজ শুরু করতে হবে। দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে লিন্টেল স্তরের কাজ সম্পূর্ণ হওয়ার পর, তবে এই টাকা শুধুমাত্র বাড়ি নির্মাণের জন্য ব্যয় করতে হবে। স্বাগতম মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে। আমি মাহাদুল শেখ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলার বাড়ি গ্রামীণ হাউজিং স্কিম সম্পর্কিত এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এই যে আপনারা পিডিএফটি দেখছেন, এটা পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে উপর মহল থেকে। তো সেটা এজন্য পাঠানো হয়েছে, এতে যা গাইডলাইন আছে এই গাইডলাইনগুলো অফিসারদেরকে বলা হয়েছে যে এই গাইডলাইনগুলো যেন যারা যারা বেনিফিশিয়ারি ছিল তাদেরকে এগুলো মানানোর জন্য এটা প্রচার করেছে উপর মহল থেকে পঞ্চায়েত অফিসে। এবং পঞ্চায়েত অফিসার যারা যারা স্টাফ, তারা যারা কাজ করছে, তারা কিন্তু যে বেনিফিশিয়ারি আছে তাদেরকে এই গাইডলাইনটি বোঝানোর জন্য কিন্তু এটা এসেছে। যে এই গাইডলাইনটা কি, এই যে এসওপি, এসওপি কথাটার অর্থ হলো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটা পঞ্চায়েত অফিসে এসছে। এই যে লেটারটা, তো এই লেটারটা যে পঞ্চায়েত অফিসে এসছে শুধুমাত্র সেই পঞ্চায়েত স্টাফদেরকে বোঝানো হয়েছে। তো সেই স্টাফরা আবার আপনাদেরকে বোঝাবে, তার কারণে এটা প্রচার করার জন্য এই লেটারটা এসছে। তো আমি সেটা যে স্টাফদের যেটা বলেছে, আমি সেটা স্টাফদেরকে যে বলেছে সেটা না পড়ে আপনাদেরকে, সেই স্টাফরা আপনাদেরকে কি বলে বোঝাবে, তো সেটাই আমি আজকের আলোচনা করব। অর্থাৎ আপনাদেরকে আমি পড়ে শোনাবো। তো তার জন্য আমি এটা বাংলা ট্রান্সলেট করে নিয়েছি। অর্থাৎ এতে যা কিছু লেখা আছে শুধুমাত্র সেই পঞ্চায়েত স্টাফদেরকে বলা হয়েছে যে এইভাবে যেন তারা বেনিফিশিয়ারি যারা বাংলার বাড়ি পেয়েছে তাদেরকে এই গাইডলাইনটি শোনায়, বা তারা যেন এটা মেনে চলে আর কি, যার জন্য এই লেটারটা এসছে। তো চলুন শুরু করা যাক। এই গাইডলাইনে কি বলা হয়েছে তা একে একে পড়ে শোনাবো এবং সহজ ভাষায় বিশ্লেষণ করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা এই যে হেডিংটা পড়ছি, দেখুন এসওপি ফর বাংলার বাড়ি গ্রামীণ হাউস কনস্ট্রাকশন, গাইডলাইন ফর বাংলার বাড়ি গ্রামীণ হাউজিং স্কিম এক্সিকিউশন। তো বাংলার বাড়ি গ্রামীণ হাউজিং স্কিমের লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের সুবিধাভোগীদের জন্য পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা, নির্ধারিত 1 বছরের সময়সীমার মধ্যে সময়মতো সমাপ্তি নিশ্চিত করতে প্রতিটি জেলাকে অবশ্যই একটি বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করতে হবে। নিম্নলিখিত নির্দেশিকাগুলি স্কিমের উদ্দেশ্যগুলি, আর্থিক সহায়তা বিশদ বিবরণ এবং মূল কার্য সম্পাদনের রূপরেখা দেয়। তো প্রথমে আসি এই স্কিমের উদ্দেশ্যের কথাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উদ্দেশ্য, এখানে লেখা আছে যোগ্য সুবিধাভোগীদের মৌলিক সুযোগ সুবিধা সহ ন্যূনতম 25 বর্গমিটারের আয়তনের একটি পাকা বাড়ি নির্মাণে সহায়তা করা, যার ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। অর্থাৎ এই স্কিমের উদ্দেশ্য, বাংলার বাড়ি গ্রামীণ হাউজিং স্কিম এর মূল লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় উপযুক্ত পরিবারের জন্য পাকা বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা প্রদান। এই বাড়িগুলোর ন্যূনতম আয়তন হবে 25 বর্গমিটার এবং থাকবে প্রাথমিক সুযোগ সুবিধা, এর মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করা হবে। অর্থাৎ আপনি যে বাড়িটা বানাবেন সেটা কমপক্ষে মিনিমাম, অর্থাৎ মিনিমাম 269 স্কোয়ার ফিট, এর নিচে না হয়, এর উপরে আপনি বানাতে পারেন। 270 স্কোয়ার ফিটে আপনি বাড়িটা বানাতে পারেন। নিচে হলে সেটা গাইডলাইনে বলেছে যে 25 বর্গমিটার, অর্থাৎ 269 ইয়া 270 এরকম উপরে থাকলে সমস্যা হবে না। তো আপনাদের এটা জীবনযাত্রার মান অনেক উন্নত হবে, সেই হিসাবে এটা বলতে চেয়েছে। আর্থিক সহায়তা পরিমাণ, প্রতি সুবিধাভোগী 1,20,000 রাজ্য তহবিল থেকে 2টি সমান কিস্তিতে বিতরণ করা হয়। লিন্টেন স্তর পর্যন্ত সন্তোষজনক সমাপ্তির পরে দ্বিতীয় কিস্তি প্রকাশ করা হবে। ব্যবহার তহবিলগুলি কেবলমাত্র গৃহ নির্মাণের জন্য ব্যবহার করা হবে, সুবিধাভোগীর কাছ থেকে অতিরিক্ত অবদান সহ বা ছাড়া। অর্থাৎ এই স্কিমের আওতায় প্রতিটি উপভোক্তা পাবেন 1,20,000 টাকা করে। এই টাকা দেয়া হবে 2 কিস্তিতে। প্রথম কিস্তি দিয়ে বাড়ির নির্মাণ কাজ শুরু করতে হবে। দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে লিন্টেন স্তরের কাজ সম্পূর্ণ হওয়ার পর, তবে এই টাকা শুধুমাত্র বাড়ি নির্মাণের জন্য ব্যয় করতে হবে।
এরপর আসি লক্ষ্য অর্জনের জন্য মূল কার্যক্রম। তো এখানে আছে ১, সুবিধাভোগী সংবেদনশীলতা। স্থানীয় ব্লক বা গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের অবশ্যই স্কিম সম্পর্কে সুবিধাভোগীদের সংবেদনশীল করতে হবে, শুধুমাত্র বাড়ি নির্মাণের জন্য তহবিল ব্যবহারের উপর জোর দিয়ে। তাদের খতিয়ানের মধ্যে উপযুক্ত স্থানে সচেতন সেশন পরিচালনা করুন। তো এটা সেই অফিসারদেরকে বলা হয়েছে এই লেটারের মধ্যে। তো আমি সেটা বলছি, এটা বলতে চেয়েছে যে স্থানীয় ব্লক বা গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা উপভোক্তাদের বোঝাবেন যে এই ফান্ড শুধুমাত্র বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে স্থানীয় এলাকায় সভার আয়োজন করতে হবে। এরপর বলা হয়েছে ২ নম্বরে নির্মাণের সময়রেখা। লিন্টেন স্তর পর্যন্ত প্রথম কিস্তি বিতরণ থেকে প্রায় ৩ থেকে ৬ মাস এবং সমাপ্তি লিন্টেন স্তর পর্যন্ত সমাপ্তির পর ৩ মাসের মধ্যে। অর্থাৎ নির্মাণের সময়সীমার কথা বলা হয়েছে। লিন্টেন লেভেল পর্যন্ত কাজ সম্পূর্ণ করতে হবে ৩ থেকে ৬ মাসের মধ্যে। পুরো বাড়ি নির্মাণ শেষ করতে হবে আরও ৩ মাসের মধ্যে। এরপর ৩ নম্বরে দেখুন উপাদান মূল্যায়ন এবং প্রাপ্যতা। জেলা ম্যাজিস্ট্রেটরা ন্যায্য মূল্যে নির্মাণ সামগ্রীর সিমেন্ট, বালি, পাথরের চিপ, ঢেউতলা টিন, অ্যাসবেস্টস, ইস্পাত ইত্যাদি প্রাপ্যতা নিশ্চিত করতে স্টেক হোল্ডারদের যেমন ডিলার, বিক্রেতা, ইটভাটা মালিকদের সাথে বৈঠক করবেন। ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা বিডিও, স্থানীয় বণিক, বাজার কমিটি এবং নির্বাচিত প্রতিনিধিদের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য। অর্থাৎ ৩ নম্বরে এই যে উপাদান মূল্যায়ন এবং প্রাপ্যতা, এটা বোঝাতে চেয়েছেন জেলা শাসকরা ডিলার, ভেন্ডর, ইটভাটা মালিকদের সাথে মিটিং করবেন যাতে সিমেন্ট, বালু, পাথর ইত্যাদি সঠিক দামে পাওয়া যায়। ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা স্থানীয় বাজার কমিটি এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করবেন। এরপর আসি এই যে ৪ নম্বর দক্ষ রাজমিস্ত্রি প্রাপ্যতা। দক্ষ রাজমিস্ত্রি প্রাপ্যতা এখানে লিখেছে প্রতিটি জেলাকে অবশ্যই গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে প্রশিক্ষিত রাজমিস্ত্রির ডাটাবেস মানচিত্র তৈরি করতে হবে এবং ব্যবহার করতে হবে। যে কোনো, এখানে লেখা আছে যে কোনো অভাব পূরণ করতে হবে। তো সেটা আমি আপনাদেরকে বলছি কি বলতে চেয়েছে। এটা এই বলতে চেয়েছে যে প্রশিক্ষিত মিস্ত্রিদের ডেটাবেস ব্যবহার করে প্রয়োজনে তাদের কাজে লাগানো হবে। ৫ নম্বরে মনিটরিং এবং ফলো আপ। অগ্রগতি ট্র্যাক করতে এবং সুবিধাভোগীদের সহায়তা প্রদানের জন্য ব্লক স্তরে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করুন। সুবিধাভোগী সহায়তার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে একটি ডেডিকেটেড হেল্পলাইন সেট আপ করুন। এরপর আছে ব্লক এবং জিপিও আধিকারিকদের অবশ্যই প্রতিটি নির্মাণাধীন বাড়ি সম্পূর্ণ হওয়া পর্যন্ত মাসে অন্তত একবার পরিদর্শন করতে হবে। অর্থাৎ এটা কি বলতে চেয়েছে সেটাই আমি শোনাচ্ছি। প্রতিটি ব্লকে একটি কন্ট্রোল রুম তৈরি হবে যেখানে কাজের অগ্রগতি ট্র্যাক করা হবে। উপভোক্তাদের সাহায্যের জন্য জেলা শাসকের দফতরে হেল্পলাইন চালু করা হবে। ব্লক ও গ্রাম পঞ্চায়েত কর্মকর্তারা মাসে অন্তত একবার নির্মাণাধীন বাড়ি পরিদর্শন করবেন। ৬ নম্বরে বলা হয়েছে ভূমিহীন সুবিধাভোগীদের জন্য জমি বরাদ্দ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভূমি সংস্কার এবং DL&LROকে অবশ্যই উপযুক্ত জমি চিহ্নিত করতে হবে এবং ভূমিহীন সুবিধাভোগীদের অবিলম্বে পাত্তা দিতে হবে। অর্থাৎ ভূমিহীন উপভোক্তাদের জন্য জমির ব্যবস্থা করার পদক্ষেপ নিতে হবে, সেটাই বলতে চেয়েছে। জিও ট্যাগিং এবং তহবিল বিতরণ প্রক্রিয়া। প্রথম কিস্তিতে ভিলেজ বাড়ির অনুমোদনের পরে ৬০,০০০ টাকা বিতরণ করা হয় এবং লিন্টেন স্তর পর্যন্ত বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করা আবশ্যক। তো এগুলো আমি আগেই বলেছি, দ্বিতীয়বার আর বলার কোনো দরকার পড়ছে না। এই যে দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা কোষাগারের মাধ্যমে প্রকাশ করা হবে, এগুলো আমি আগে জানিয়েছি।
অতিরিক্ত নির্দেশিকা। সুবিধাভোগীদের দ্বারা সরাসরি নির্মাণ বাড়িগুলি অবশ্যই সুবিধাভোগীদের দ্বারা নির্মাণ করা উচিত নিজেদের, অর্থাৎ আপনাদের নিজেদেরকে বাড়িটা সম্পূর্ণ করা উচিত। জিপি কার্যাদিদের সম্পৃক্ততা গ্রাম পঞ্চায়েতের আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের সক্রিয়ভাবে নজরদারি করা উচিত এবং বাড়ির সম্পূর্ণতা নিশ্চিত করা উচিত। অর্থাৎ যারা পঞ্চায়েতে কাজ করে তারা এই বাড়িটির দিকে নজর রাখবে বা তাদের নজর রাখা উচিত, সেই হিসেবে এই গাইডলাইনটার কথা বলেছে। এখানে বলা হয়েছে দেখুন, প্রকল্পের নাম এবং লোগো প্রতিটি সম্পূর্ণ বাড়িতে আঁকা হবে। নকশা এবং বিবরণ শীঘ্রই আপনার সাথে শেয়ার করা হবে। সমাপ্তির পরে তোলা চূড়ান্ত ফটোতে আঁকা নাম এবং লোগো কভার করা উচিত, যা SRH মোবাইল অ্যাপের মাধ্যমে পোর্টালে আপলোড করা হবে। অর্থাৎ তাদেরকে এটাই বলতে চেয়েছে, যেটা প্রকল্পের নাম, যেমন বাংলার বাড়ি প্রকল্পের একটা নাম, তো সেই প্রকল্পের নাম থাকবে, সেই বাড়িতে আঁকা হবে, মানে সেরকম একটি নকশা আঁকা হবে এবং তাদের সঙ্গে সেটাই শেয়ার করবে। সমাপ্তির পরে তোলা চূড়ান্ত ফটোতে আঁকা নাম এবং লোগো কভার করবে। ওই যেটা নকশা করে এবং লোগো লাগাবে সেটাই ফটোটা তুলে তারা ফটোটা কভার করবে আর কি, যা SRH মোবাইল অ্যাপের মাধ্যমে পোর্টালে আপলোড করা হবে। অর্থাৎ সেই যে নকশা করা লোগোটি লাগানো যে ফটোটা করবে, ফটোটা তোলার পরে SRH মোবাইল অ্যাপের মাধ্যমে সেই পোর্টালে আপলোড করবে ছবিটি। কনভার্জেন্স প্রচেষ্টা। মিশন নির্মল বাংলা উদ্যোগে শৌচাগার নির্মাণ। তো আপনারা এটা কিন্তু চেষ্টা করলে, আপনারা যারা বাংলার বাড়ি পেয়েছেন, এটা সেই বলতে চাইছে যে আপনারা যারা বাংলার বাড়ি পেয়েছেন বা পাবেন, তাদের ক্ষেত্রে এই যে মিশন নির্মল বাংলা উদ্যোগে শৌচাগার মানে একটি বাথরুম আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটা পেয়ে যাবেন। এবং পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহের জন্য যথাক্রমে PHE বিভাগ এবং WBSEDCL এর সাথে সমন্বয় করুন। অর্থাৎ আপনারা যদি আপনাদের কাছাকাছি পানীয় জলের কোনো সিস্টেম থাকে, তো আপনারা এটা কানেকশান নিতে পারবেন এবং বিদ্যুৎ সরবরাহের জন্য যেটা WBSEDCL, সেখান থেকে আপনারা মিটারের জন্য অ্যাপ্লাই করলে সেটাও আপনারা পেয়ে যাবেন সাথে সাথে। তো আপনারা অবশ্যই এটা ব্লকেই কথা বলুন। অর্থাৎ বলতে চেয়েছি আপনারা কিন্তু পানীয় জল বা বিদ্যুৎ এগুলো আপনারা কানেকশান পাবেন, বা শৌচাগার এগুলো আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা পাবেন। আপনারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এর আগে শৌচাগার বা বাথরুম পাননি, তো এখন সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। করলেই বাংলা বাড়ি যারা পাচ্ছেন তারা কিন্তু পাবে। আর যারা পেয়েছেন শৌচাগার এর আগে, তাদের তো হবে না, তাদের কথা বাদ দিন। কিন্তু যারা বাংলার বাড়ি এখন অ্যাপ্লাই করেছেন, আগে নেননি, তাহলে শৌচাগারটা পাবেন। কিন্তু এই যে WBSEDCL এটা, এই কানেকশানটা তো পাবেন। আপনারা অবশ্যই গিয়ে অ্যাপ্লাই করুন। আর এই যে পানীয় জল এইটাও আপনারা পাবেন। এই নির্দেশিকাগুলি মেনে চলার মাধ্যমে জেলাগুলি বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে বাড়িগুলির কার্যকরী সম্পাদনা এবং সময়মতো সমাপ্তি নিশ্চিত করতে পারে। ওয়েব পোর্টালে MIS এর মাধ্যমে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল বাংলার বাড়ি গ্রামীণ হাউজিং স্কিমের SOP সম্পর্কিত সম্পূর্ণ গাইডলাইন। আপনার যদি কোনো বিষয়ে আরও জানতে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।